মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী পেট্রোল ডিজেল রান্নার গ্যাস থেকে 17 লক্ষ কোটি টাকা লুট করেছে কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রীর বক্তব্য, আমাদের প্রাপ্য টাকা আমরা পাচ্ছি না। কিন্তু প্রশ্ন হলো, কেন্দ্রীয় সরকারের তো খরচা করবার নির্দিষ্ট কোনো সীমারেখা নেই। কেন্দ্রের কাছে কোনো স্থলভূমি জলভূমি নেই যেখানে কেন্দ্র টাকাটা খরচা করতে পারে। কেন্দ্র টাকা খরচা করে রাজ্যের প্রয়োজনে। চতুর্দশ অর্থ কমিশনের সুপারিশকে হুবহু মেনে নিয়ে ভারতের প্রথম সরকার নরেন্দ্র মোদীর সরকার, যারা 42% রাজ্যের অংশীদারিত্বকে স্বীকার করে নিয়েছিল, এ রাজ্যের আয় বেড়েছে। বাম জমানার পরে তৃণমূল ক্ষমতা হস্তান্তরের পর কোল ব্লকের থেকেও এই সরকার টাকা পেয়েছিলেন। বাজেটারি ডেফিসিট মেটানোর জন্য কেন্দ্র সরকার বরাবর রাজ্য সরকারের পাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু বিপরীত অর্থনৈতিক পরিস্থিতিতে এই অতিমারির সময় পেট্রোলিয়ামের মূল্যবৃদ্ধি, পেট্রোলিয়াম পণ্যের মূল্যবৃদ্ধি আজকে নিঃসন্দেহে এটা অযাচিত হলেও অপ্রাসঙ্গিক নয়। ডিকন্ট্রোল মার্কেট, সেখানে কিভাবে মূল্য নিয়ন্ত্রিত হয় সেটা মুখ্যমন্ত্রীরও অজানা নয়, আর পশ্চিমবঙ্গের মতো একটা রাজনীতি সচেতন রাজ্যে মানুষের কাছেও অজানা নয়। প্রশ্ন হলো, অয়েল বন্ড কারা চালু করেছে? অয়েল বন্ডের বেনিফিশিয়ারি কারা? কারা অয়েল বন্ডের লভ্যাংশ পাচ্ছে? কোনো সাধারণ মানুষ নয়। শিল্পপতিরা, যারা পুঁজিপতি আছেন, এই উচ্চবিত্তরা, অতি উচ্চবিত্ত যারা আছেন, তারা এই অয়েল বন্ডে তারা ইনভেস্ট করেছিলেন। আজকে সেই প্রায়শ্চিত্ত করতে হচ্ছে বর্তমানের কেন্দ্রীয় সরকারকে। যে টাকার সুবিধা নিয়েছে মুষ্টিমেয় কিছু শিল্পপতি পরিবার, আজকে সেই অয়েল বন্ডের দায় এসে চেপেছে বর্তমান কেন্দ্রীয় সরকারের ওপরে। কিন্তু সরকার একটা বহমানতা। সরকার অতীতের কোনো সরকারের কাজকর্মকে অস্বীকার করতে পারে না, তাদের কোনো পদক্ষেপ থেকে সরে আসতে পারে না। আজকে সরকার চেষ্টা করেছে মানুষের পাশে থাকতে। কেন্দ্র সরকার দাম কিছুটা কমিয়েছেন, তাদের প্রাপ্য অর্থের থেকে কিছুটা ছাড় দিয়েছেন এই মুহূর্তে রাজ্যের বাসীর পাশে দাঁড়ানোর জন্য। সারা ভারতবর্ষে পেট্রোল ডিজেলের দামের থেকে আজকে পশ্চিমবঙ্গের পেট্রোল ডিজেলের দাম বেশি। কারণ বর্তমানের যে সরকার আছে, খেলামেলার সরকার, ডোল গিভিংয়ের সরকার, এই সরকার যদি ওই টাকাটা না পায় তাহলে এরা সরকারকে ঠিকমতো নিয়ে যেতে পারবে না। আজকে মূল্যবৃদ্ধি নিঃসন্দেহে সারা দেশের কাছে, মানুষের কাছে একটু অস্বস্তির অবস্থা। দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, কিন্তু যে রাজনৈতিক দলের কথা দাঁড়িয়ে আজকে তিনি এই কথা বলছেন, সেই অয়েল বন্ডই যারা রিলিজ করেছিলেন, সেই অয়েল বন্ডের যারা এনেছিলেন বাজারে, সে সময় সেই সিদ্ধান্তের অন্যতম অংশীদার ছিল তৃণমূল কংগ্রেস ইউপিএ 2। আজকে মূল্যবৃদ্ধির যে কথা বলছেন, আজকে তাকে এটাও বলতে হবে সারা ভারতবর্ষে সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি এই মুহূর্তে হচ্ছে পশ্চিমবঙ্গে। কারণ এই সরকার বিভিন্ন জায়গায় তৃণমূল ট্যাক্সের ওপর কোনো নিয়ন্ত্রণ করতে পারেনি। এই সরকার কিষাণ মান্ডি তৈরি করলেও আজকে কৃষকদের সেখানে ফসল বিক্রি করতে আনার পর্যন্ত কোনো একটা নিশ্চিত রাস্তা তৈরি করতে পারেনি। একদিকে পশ্চিমবঙ্গের কৃষকরা ডিস্ট্রেস সেলিং করছেন, সারের কালোবাজারি অব্যাহত, দিকে দিকে বিভিন্নভাবে জোর করে টাকা আদায়ের প্রচেষ্টা চলেছে। আজকে মূল্যবৃদ্ধি হচ্ছে। এই মূল্যবৃদ্ধি সারা পৃথিবী জুড়ে আছে। আজকে সারা পৃথিবীতে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, ভারতবর্ষও তার বাইরে নয়। কিন্তু এটা মনে রাখতে হবে, এই পরিস্থিতিতেও একটা সরকার 135 কোটি দেশে, যেখানে এত অর্থনৈতিক বৈষম্য আছে, 60টির বেশি সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টকে বন্ধ না করে সারা দেশের মানুষকে বিনা পয়সায় 1 বছরের বেশি সময় ধরে রেশন দিয়ে এবং আজ পর্যন্ত শাকসবজি দিয়ে সরকার তার পাশে দাঁড়িয়েছে, ভ্যাকসিনেশন করেছে। আজকে একটা সময় ছিল যখন মূল্যবৃদ্ধি হতো, আজকে যে কংগ্রেসি নেতারা কেন্দ্রের সমালোচনা করছেন, বর্তমান মুখ্যমন্ত্রী তার জীবনে যেদিন প্রথম নির্বাচনে জিতেছিলেন সেদিন প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। 1985 সালে প্রবল মূল্যবৃদ্ধির সময় দাঁড়িয়ে রাজীব গান্ধীর বিবৃতি ছিল যে প্রাইস হাইক ভোটস অন, ইটস অ্যান ইন্টারন্যাশনাল ফেনোমেনন। কংগ্রেস এবং মূল্যবৃদ্ধি ছিল সমার্থক। সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকার চেষ্টা করছে, দেশের মানুষ বিশ্বাস রাখেন যে অদূর ভবিষ্যতেও এই অবস্থার নিরসন হবে।
দীর্ঘদিন ধরে আমরা অভিযোগ করে আসছি যে এই রাজ্য সরকারের কোনো নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ নয়। আজকে শিক্ষা ব্যবস্থা নিয়ে সামগ্রিকভাবে এখন পর্যন্ত আদালত এবং সিবিআই, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সিবিআই আদালত তৃণমূল কংগ্রেস, এই যে মিডিয়ায় বিভিন্ন রকম সারাদিন বাকবিতণ্ডা চলেছে, আরোপ প্রত্যারোপ চলেছে, কোর্টের ভূমিকা সম্পর্কে প্রশ্নচিহ্ন উঠছে, কোর্ট কোথায় হাত গলাবে সেটা নিয়ে আজকে নেতারা প্রশ্ন তুলছেন। সর্বোপরি একটা জিনিস হলো যে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি সারা ভারতবর্ষের কাছে মলিন হয়ে গেল। শুধুমাত্র এসএসসি নয়, শুধুমাত্র টেট নয়, শুধুমাত্র মাধ্যমিক কিংবা প্রাইমারি, আপার প্রাইমারি, গ্রুপ ডি, গ্রুপ সি নয়। আজকে মনে রাখতে হবে যে 10 লক্ষ মানুষকে 45 দিনের মধ্যে, 45 দিন ওয়ার্কিং ডেজ নয়, সময়সীমা ছিল 45 দিন, 10 লক্ষ মানুষকে বনসহায়ক পদে নিযুক্ত করার অ্যাপ্লিকেশন জমা পড়ে। সরকারের অবস্থান, দফতর বলেছে যে আমরা ইন্টারভিউ নিয়ে 800 জনকে সেখান থেকে চাকরি দিয়েছি। মুখ্যমন্ত্রী বলেছিলেন বিভাগীয় তদন্ত হবে, তার কাছে অভিযোগ আছে। আজ পর্যন্ত বনসহায়ক নিয়ে আমরা কোনো তদন্ত দেখতে পেলাম না। একদিকে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন যে ভারতবর্ষের সমস্ত মানুষকে খুন করবে বিজেপি, মানে এই সরকার জনবিরোধী সরকার, শেষ করে দেবে দেশটাকে, দেশের মানুষের বিরুদ্ধে বিজেপি যুদ্ধ ঘোষণা করেছে বলে তৃণমূল কংগ্রেস দিকে দিকে প্রচার করছে। একদিকে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মুখ্যমন্ত্রীর সামনে বসে যে মহিলারা তার এই প্রকল্পের টাকা পাচ্ছেন, একই সঙ্গে আমাদের এই কলকাতার রাজপথে চাকরিপ্রার্থী মেয়েরা, পরীক্ষার্থীরা, তারাও কিন্তু রাস্তায় অবস্থান করছেন। প্রত্যেকটি ছেলের কোথায় কাকে সিবিআই ডাকবে, কাকে সিবিআই গ্রেপ্তার করতে পারে, কাকে সিবিআই গ্রেপ্তার করতে পারে না, কে ডিভিশন বেঞ্চে যাবেন, কে সিঙ্গেল বেঞ্চের রায়কে আফোল্ড করবেন, কে পরবর্তীকালে সুপ্রিম কোর্টে যাবেন, তার থেকে বড় প্রশ্ন হলো এই যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে যারা আজকে এই পরীক্ষার্থী ছিল, যারা আশা করেছিল চাকরি যারা পাবে, তার সেখানে মেধা তালিকাকে সম্পূর্ণ অস্বীকার করে এই নিয়োগ প্রক্রিয়া হয়ে গেল। এদের জীবনের যে 5-7 বছর লুট হয়ে গেছে তার কৈফিয়ত কারা দেবে? আজকে এই প্রক্রিয়ার মধ্যে থেকে আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষার ক্ষেত্রে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী মিলিয়ে আজকে 3.5 লক্ষের বেশি আর যে শূন্য পদ আছে, এই শূন্য পদে নিয়োগকে সম্পূর্ণ করা যাচ্ছে না। আমরা চাইব যত দ্রুত সম্ভব এই তদন্তের শেষ হোক, প্রকৃত সত্য মানুষের সামনে আসুক। শুধুমাত্র 1জন বা 2জন ব্যক্তির দিকে আঙুল তুলে তাদের একটু আইসোলেশনের অবস্থা তৈরি করে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস নিজেদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। প্রাক্তন যিনি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে যদি সরকারি স্কুলে চাকরি দেবার নাম করে কেউ টাকা নিয়ে থাকে, তাহলে যে টাকা দিয়েছে তার দায়িত্ব এবং যে টাকা নিয়েছে তার দায়িত্ব, এই দায়িত্ব সরকারের নয়, দলের নয়। এই উক্তির অর্থ এটাই যে এখানে স্কুলের চাকরি দেবার নাম করে দোকানদারি চলেছিল, খোলা বাজারে দোকানদারি চলেছে। একজন বিধায়ক প্রকাশ্যে বলছেন, যার পরিবারের অনেকে চাকরি পেয়েছেন এবং তিনি ঘটনাচক্রে আমাদের দলে যোগ দিয়েছেন, যে তৃণমূল কংগ্রেসের কোনো বিধায়কের থেকে মুক্ত নন, প্রত্যেকে নিজেদের মতো করে চাকরি দিয়েছে, আমি নয় কিছু চেনা লোকেদের চাকরি দিয়েছি। তো এটি সংগঠিতভাবে তৃণমূল কংগ্রেস দল হিসেবে উপর থেকে নিচ পর্যন্ত সংগঠিতভাবে আজকে এখানে এই দুর্নীতিরকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়ে গিয়েছিল। সুতরাং 1জন বা 2জনের জন্য দায়ী এটা তো পুরো, আমি শুনেছিলাম, অতীতে শুনেছিলাম না, এই ঘটনারও আমরা কিছুটা হলেও সাক্ষী ছিলাম হাওড়া জেলার বাসী হিসেবে। সেই সময় আমরা এ রাজ্যে অনুপ্রবেশ নিয়ে আন্দোলন করতাম। বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে যারা অনুপ্রবেশকারী, আমরা তাদের বিরুদ্ধে একমাত্র রাজনৈতিক দল বিজেপি পশ্চিমবঙ্গে সক্রিয় ছিল। একসময় ফরওয়ার্ড ব্লকের কিছু নেতা কর্মীরা মহারাষ্ট্র থেকে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি ন্যাশনালসদের ছিনতাই করে উলবেড়িয়া রেল স্টেশনের কাছে নামিয়ে দিয়ে চলে গেল। আর আজকে বুঝলাম না ফরওয়ার্ড ব্লক থেকে দলবদল হয়ে আসা তৃণমূল কংগ্রেসের আরেকজন বিধায়ককে কারা ছিনতাই করে কোথায় নিয়ে গেল, কোথায় নেমে গেলেন। আজকে তো পুরো সিনেমার চিত্রনাট্যর মতো একটা ঘটনা ঘটছে, লুকোচুরি খেলা চলেছে আজকে শিক্ষা দপ্তরে।
এর থেকে আমার মনে হয় পশ্চিমবঙ্গকে বেরিয়ে আসবার সময় এসেছে। শুধু শিক্ষা দপ্তর নয়, যেখানেই নিয়োগ সেখানেই তালিকা নিয়ে চ্যালেঞ্জ, যেখানেই চ্যালেঞ্জ পরের দিনই সেটা আদালতে, আর আদালতে যাওয়া মাত্র আদালত সেটাকে কগনিজেন্সে নিচ্ছে। অর্থাৎ এই সরকারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যদি কোনো খুনের তদন্ত হয়, যে অপরাধ, যার বাড়ি মানুষ মারা গেছেন, যার বাড়িতে অপরাধ সংগঠিত হচ্ছে, সে পুলিশের সিটের ওপর নয়, সিআইডির ওপর নয়, সরাসরি সিবিআই তদন্তের দাবি করছে, আদালতে পৌঁছচ্ছেন, আদালত বলছে বিচার ব্যবস্থার উপরে মানুষের আস্থা রাখবার জন্যই আমাদের সামনে সিবিআই তদন্ত নির্দেশ দেওয়া ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। একইভাবে শিক্ষা দপ্তরের নিয়োগের ক্ষেত্রেও সেখানেও সিবিআই তদন্ত। এখানে সিবিআই এর সাফল্য কিংবা সিবিআই এর ব্যর্থতা, কত মামলা সিবিআই এর হাতে ঝুলে আছে এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি। এই যে পাল্টা যুক্তি এখানে খাড়া করা হচ্ছে, সেখানে সবচেয়ে বড় কথা হলো এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনের ওপরে এই বিচার ব্যবস্থার কোনো আস্থা নেই। আজকে পুলিশকে নন এন্টিটি করে ফেলা হয়েছে, আজকে বিভিন্ন অফিসারদের ওপরে চার্জ আসছে, আজকে যেখানে যে দফতরের একটু কেস খোঁড়া হচ্ছে সেখানেই কিন্তু আসল প্রকৃত তথ্য ধীরে ধীরে মানুষের সামনে আসছে। এই যে পাহাড় প্রমাণ দুর্নীতি, সংগঠিত দুর্নীতি দীর্ঘদিন ধরে চলেছে, এই দুর্নীতির মাথায় কারা বসে আছেন, এই দুর্নীতিতে কারা কারা যুক্ত আছেন, আমরা আশা করব এই প্রক্রিয়ার আদালতের বিষয় চলছে, এটি আর কিছু বলা সম্ভব নয়, যে সেটি তাড়াতাড়ি চলুক। আমরা চাই এই মুহূর্তে মেধা তালিকার ভিত্তিতে এই জায়গা শূন্য পদে নিয়োগকে সম্পূর্ণ করা হোক। আর যারা প্রকৃতভাবে এই চাকরির দাবির জন্য বিভিন্ন সময় আন্দোলনরত আছে, মানবিক মুখ নিয়ে অন্তত আদালত তাদের জন্য বিচার করুন। এই সরকার যদি 3.5 লক্ষ শিক্ষকের শূন্য পদকে পূর্ণ না করতে পারে, স্কুলের না করতে পারে, তাহলে আদালত সুমোটা একটা সিদ্ধান্ত নেই, তারা নির্দেশ দিয়ে একটা বডি তৈরি করুক, যাতে দীর্ঘদিন ধরে খালি পড়ে থাকা এই শিক্ষক, শিক্ষিকা, অশিক্ষক কর্মচারীদের, গ্রুপ ডি কর্মচারীদের যে খালি পদ আছে এই মুহূর্তে সেগুলোকে যাতে নিয়োগ সম্পূর্ণ করা যায়। কারণ এই সরকারের ক্ষমতা নেই, এদের কোনো দপ্তরের ক্ষমতা নেই। যেভাবে এরা দল তৈরি করেছেন, যেভাবে সরকার পরিচালনা করেছেন, এরা স্বচ্ছ কোনো কিছু পরিচ্ছন্নভাবে, দুর্নীতিমুক্তভাবে, স্বজন পোষণ মুক্তভাবে তারা মানুষকে ডেলিভার করতে পারেন, এই অবস্থায় এই সরকার নেই। আমরা চাই যে দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী, আজকেও দেখলাম মুখ্যমন্ত্রী তার দলীয় কর্মীদের ভাষণে বলছেন যে ছোট ছোট কাজ যেখানে যেখানে বাকি থাকে তিনি সমস্ত কাজ করে দেবেন। আমাদের আবেদন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে যত পদ খালি আছে, শূন্য আছে, সেগুলো পূরণ করুন। যে 5 লক্ষ সরকারি শূন্য পদ আজকে ধ্বংস হয়ে গেছে এই সরকারের আমলে, সে সম্পর্কে উপযুক্ত ব্যবস্থা নিন। পুলিশ কনস্টেবলের নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন জায়গায়, হেলথ সেক্টরে, সেখানে নিয়োগের ক্ষেত্রে যে ব্যাপক শূন্য পদ সেখানে পড়ে আছে। আজকে এত মানুষের কাছে কোনো কর্মসংস্থান নেই, চাকরি নেই। এই সরকার পুরোপুরি আজকে 100 দিনের কাজের জন্য কেন্দ্রকে দোষারোপ করছেন। কেন্দ্র সরকারের একটি নির্দিষ্ট নীতির ভিত্তিতেই 100 দিনের কাজ হয়। 100 দিনের কাজে কেন্দ্র, বর্তমানের পশ্চিমবঙ্গ সরকার, তারা শ্রম দিবস বাড়িয়েছিলেন ঠিক 8 মাস আগে। গত বছরে তারা যে শ্রম দিবস তৈরির দাবি করেছিলেন, সেই শ্রম দিবস সেই অঙ্কটাই কিন্তু কেন্দ্রীয় সরকার মেনে নিয়েছিল। কারণ এখানে এই যে টোটাল 100 দিনের কাজের যে সিস্টেম আছে, এখানে ফিজিক্যাল অডিট করবার বা ফিজিক্যাল ভেরিফিকেশনের কোনো প্রভিশন নেই। এটা সম্পূর্ণভাবে জেলার প্রশাসন এবং রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উপরে নির্ভর করতে হয়। কিন্তু যে পর্যন্ত তাদের দাবি ছিল, যে শ্রম দিবস তারা তৈরি করবেন বলেছিলেন, সেই টাকা কিন্তু কেন্দ্র সরকার থেকে এখানে এসেছে। এখনো লেবার বাজেট পাস হয়নি। ইন অ্যান্টিসিপেশন যে আমি এই টাকা পেতে পারি, যে টাকা তারা দাবি করছেন সেটা তাদের দাবি, সেটা কোনো বকেয়া হতে পারে না। কোনো দরিদ্র মানুষ বিরোধী, প্রান্তিক মানুষ বিরোধী কোনো পদক্ষেপ এই সরকার গ্রহণ করেনি। গত 8 বছর যাবৎ যে সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে চলেছে, সেই সরকার কোনো কৃষক বিরোধী, কোনো শ্রমিক বিরোধী, কোনো দরিদ্র মানুষ বিরোধী, বেঁচে থাকার জন্য যার কাছে 100 দিনের কাজ ছাড়া অন্য কোনো সঙ্গতি নেই, তার বিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সুতরাং মুখ্যমন্ত্রী দিল্লি গেলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তার মিটিং হলো, কিছু কিছু ভিডিও ক্লিপ ভাইরালও হলো, আমরা দেখতে পেলাম। দুজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ হয়েছে, আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী সেখানে আমরা কোনো গরম প্রেসের বিবৃতিও শুনতে পাইনি,
কিন্তু আজকে পশ্চিমবঙ্গে ফিরে এসে সম্পূর্ণ দায়ভারটা যদি কেন্দ্রের উপরে তারা চাপিয়ে দিচ্ছেন। এখানে মনে রাখতে হবে এই প্রতিযোগিতার ফেডারালিজমের মধ্যে, এই প্রতিযোগিতার যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে কিন্তু পিষ্ট হয়ে যাচ্ছে মানুষ। এই মানুষকে আজকে এই অবস্থা থেকে মুক্তি দেবার দায়িত্ব বর্তমানের সরকারের। এই সরকার নিয়োগের মধ্যে স্বচ্ছতা আনতে পারছেন না, এই সরকার রাজ্যে বিনিয়োগ আনতে পারছেন না, এই সরকার নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারছেন না, এই সরকার বিনিয়োগকারীদের লেভেল প্লেইং ফিল্ড দিতে পারছেন না, এই সরকার প্রত্যেকের বাড়িতে পানীয় জল সঠিকভাবে পৌঁছে দেবার ব্যবস্থা করতে পারছেন না, এই সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দুর্নীতিমুক্তভাবে যে মানুষটির কাছে যতটা পৌঁছানো তার কাছে পৌঁছে দিতে পারছেন না। আর তৃতীয়বারের জন্য জিতে আসবার পর, তৃতীয়বার জয়লাভ করবার পর তৃণমূল কংগ্রেসের গ্রাসরুট লেভেলে যে কর্মীরা আছেন তাদের ঔদ্ধত্য, পঞ্চায়েতে যারা কাজ করছে তাদের ঔদ্ধত্য, তাদের দখলদারি চরমে গিয়ে পৌঁছেছে। আজকে সবাই ভিড় হচ্ছে, এই ভিড় ভালোবাসার ভিড় নয়, এর শ্রদ্ধা পুরোপুরি সম্পূর্ণ শ্রদ্ধা নয়, একটা ভয় মিশ্রিত ভালোবাসার মধ্যে দিয়ে মানুষ আজকে পৌঁছে যাচ্ছেন বিভিন্ন তৃণমূল কংগ্রেসের সভায়। এই অবস্থা থেকে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আরেকটি প্রজন্মকে বাঁচানোর জন্য আমাদের বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ। শেষ শেষ ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ফের মেদিনীপুরে আসবো। এক সময় এখানে বেলপাহাড়ির মানুষ পিঁপড়ে খেয়ে বাঁচত, এখন চাল, সবুজ সাথী, কন্যাশ্রী সমস্ত প্রকল্পের সুবিধা পাচ্ছে, বিনামূল্যে চাল পাচ্ছে। যেখানে যেখানে মানুষ হাসছিল, যেখানে সমস্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছিল বিগত লোকসভা নির্বাচনে, সেখানকার মানুষের রাজনৈতিক সচেতনতাই ওই মানুষটিকে বলেছিল কেন্দ্রে একটি স্থায়ী সরকারের প্রয়োজন আছে, দেশে নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রীর প্রয়োজন আছে, তারা ভোট দিয়েছিলেন সেখানে। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি? মুখ্যমন্ত্রী গতবারের একটি সভায় বা ওই প্রশাসনিক বৈঠক সবই একরকম, প্রশাসনিক বৈঠকে তিনি বলেছিলেন, আমরা যেটা ডাইরেক্ট টেলিকাস্ট হয় সবাই দেখতে পাই আমরা, সেখানে উনি বলেছিলেন যে মাওবাদী বলে কিছু নেই, বিজেপি ওই পোস্টারগুলো লাগিয়ে দিয়েছে। তার ঠিক 1 মিনিট পরে মুখ্যমন্ত্রী বললেন যে মাওবাদী এদিকে ওদিক থেকে লোক আসছে, আপনারা বেলপাহাড়িটাকে একটু জায়গাটাকে ভালো করে সিল করে দিন। বেলপাহাড়ি সিল করেছেন? তিনি জানতে চাইলেন। মাওবাদীরা এই মুহূর্তে যে রিগ্রুপিং করছে, এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের যে ইন্টেলিজেন্স তাদের রিপোর্টও আছে, পশ্চিমবঙ্গে তারা ধীরে ধীরে সক্রিয় হচ্ছে। তা আমার মনে হয় মুখ্যমন্ত্রী যখন বলেছেন তার কাছে আরও ইনফরমেশন থাকতে পারে, মাওবাদী বলে কিছু নেই। কারণ অতীতে আমরা বিভিন্ন জায়গায় যাদের মাওবাদী বলে চিনতাম তাদের মধ্যে অধিকাংশই পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে পঞ্চায়েতে সম্পৃক্ত হয়ে গেছেন দলের সঙ্গে। উনি বলেছেন যে রাজ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এত পরিকল্পনা কোথাও নেই। রাজ্যে 2.25 কোটি লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছে। 21শে মে থেকে 31শে মে পর্যন্ত দুয়ারে সরকার চলবে, যে কোনো সমস্যা থাকলে জানান, সব সমাধান হয়ে যাবে। লক্ষ্মীর ভান্ডারের এত ছড়াছড়ি করেও তো রাজ্যে লক্ষ্মীর কোনো বাস নেই। এ রাজ্যে লক্ষ্মীর ঝাঁপি যারা দেখাতে পারেন, যারা বিনিয়োগ করবেন এই অর্থনীতিতে, তারা তো সমস্ত ভিন রাজ্যে পাড়ি দিয়ে চলে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে যে শিল্পপতিরা থাকেন তারাও তো সাম্প্রতিক তাদের বিনিয়োগ পশ্চিমবঙ্গে করছেন না, অন্য কোনো জায়গায় করছেন। তো সুতরাং এই একটা অনুদান নির্ভর জাতি পশ্চিমবঙ্গে তৈরি হয়ে যাচ্ছে। যে 500 টাকা বা 1000 টাকা পাচ্ছেন মহিলারা, তাদের টাকাই তারা পাচ্ছেন। এই টাকা তো কারোর ব্যক্তিগত টাকা নয়, কোনো দলের টাকা নয়। এখানে যদি সেই জায়গায় কর্মসংস্থান সৃষ্টি করা যেত, পশ্চিমবঙ্গের মতো এত ভালো টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ নিয়ে একটা স্টেট যদি আজকের এই অর্থনৈতিক প্রতিযোগিতার যুগে এখানে কিছু করতে পারতো, তাহলে মনে হয় এই দুর্দিন আসতো না। সম্পূর্ণই একটা সরকার অনুদান নির্ভর হয়ে গেছে। তার কারণ রাজ্যে কোনো বিনিয়োগ নেই, রাজ্যে কোনো শিল্প সম্ভাবনা নেই। খড়গপুরে সাইকেল কারখানা করবে রাজ্য সরকার। খড়গপুরে একটি সাইকেল কারখানা আগে ছিল, এবং যে সাইকেল কারখানা তৈরি হয়েছে, অত্যাধুনিক যে সাইকেলের শিল্প এখন চলছে সারা দেশ জুড়ে, সেই শিল্পের সঙ্গে সম্ভবত মুখ্যমন্ত্রীর যে বক্তব্য শুনলাম সেটার সঙ্গে যোগাযোগ আছে ওই আধুনিক শিল্পের নয়, যে আমরা
এই, যে উনি যে সাইকেল দেন সেই সাইকেল রাজ্য সরকারের সাইকেলটাই ওখানে তৈরি হবে এবং তারপর বিভিন্ন জায়গায় যেভাবে সাইকেল বিক্রি চলছে সেটা চালু থাকবে। কেন্দ্রীয় সরকার আইসিডিএস এর টাকা বন্ধ করে দিয়েছে, বাংলা থেকে টাকা তুলে নিয়ে যায় কিন্তু প্রকল্পের জন্য টাকা দেয় না। রাজ্যের প্রাপ্য 92,000 কোটি টাকা মোদী সরকার আজ দেয়নি। মুখ্যমন্ত্রীর আগের দিন বলেছিলেন 97,000 কোটি টাকা, গতকাল মুখ্যমন্ত্রীর বিবৃতি ছিল 90,000 কোটি টাকা, আজকে মুখ্যমন্ত্রী বলেছেন 92,000 কোটি টাকা। মুখ্যমন্ত্রী গত 3 দিনের মধ্যে 3টে ফিগার দিয়েছেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের বিধায়ক বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ী এটার ব্রেকআপটা আপনার সংবাদ মাধ্যমে সামনে রেখেছিলেন এবং আমরা আবার বলছি বকেয়া আছে, বকেয়া নেই একথা কেন্দ্রীয় সরকারও বলেনি, দল হিসেবে বিজেপিও বলেনি, কিন্তু বকেয়া যে পরিমাণ টাকা আছে তার সঙ্গে মুখ্যমন্ত্রী প্রদত্ত যে ফিগার তার সঙ্গে কোথাও কোনো সামঞ্জস্য নেই। মুখ্যমন্ত্রী দাবিটাকে বকেয়া বলছেন, এটা তার দাবি হতে পারে কিন্তু এটা বকেয়া নয়, দুটো এক শব্দ নয়। কেন্দ্র সরকার এর কাছে আমরা তো বারবার কথা বলেছি, কোনো সময় যদি মনে হয় পশ্চিমবঙ্গ বঞ্চিত হচ্ছে, অবহেলিত হচ্ছে, পশ্চিমবঙ্গ ঠিকঠাকভাবে কেন্দ্রের যে ফান্ড পাওয়ার কথা সেটা পাচ্ছে না, তো সেক্ষেত্রে সরকারকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি। যেভাবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা দেখেছি, গুজরাতে দেখেছি, মহারাষ্ট্রে দেখেছি, কিছু সময় হরিয়ানায় দেখেছি যে বিরোধী দল এবং শাসক দল একসঙ্গে কেন্দ্রের কাছে পৌঁছে যাচ্ছে, আজকে সেই অবস্থা কিন্তু আমাদের এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নেই। যে প্রকল্পটাকে গ্রহণ করলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের স্টার্ট আপ বাড়তে পারে, বহু মেধাবী ছাত্র, বহু ইঞ্জিনিয়ার, বহু ছোট ছোট উদ্যোগপতি এখানে নতুন কিছু করতে চান, সেই স্টার্ট আপের সুযোগ সুবিধা কংগ্রেস শাসিত রাজ্য পর্যন্ত গ্রহণ করেছে কেন্দ্র সরকারের প্ল্যানকে, পশ্চিমবঙ্গের সরকার সেটাকে নেয়নি। এটা দিয়ে কে লাভবান হচ্ছে? শুধুমাত্র রাজনীতি এবং শুধুমাত্র ইগো স্যাটিসফাইয়ের করার কারণে, শুধুমাত্র কেন্দ্র বিরোধিতার কারণে বঞ্চিত হচ্ছে একদম শিক্ষিত তরুণ থেকে দরিদ্র গ্রামাঞ্চলের মানুষ পর্যন্ত। প্রতিদিন গ্যাসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, মানুষের পকেট কেন্দ্রীয় সরকার লুট করছে। পেট্রোল, ডিজেল, গ্যাস, 800 ওষুধের দাম বাড়িয়েছে কেন্দ্র। এই সরকার মানুষ মারার সরকার। কেউ 200 টাকা কাটমানি দিলে সেটা চোখে পড়ে, আর কেন্দ্রীয় সরকার তো 17 লক্ষ কোটি টাকা কাটমানি খেয়েছে। এ কথা যদি যখন দিল্লিতে গিয়েছিলেন তখন প্রধানমন্ত্রীকে সরাসরি বলতে পারতেন। আমি তো দেখলাম এর আগেও অর্থমন্ত্রী যখন ছিলেন তিনি যখন দিল্লি যেতেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে আর আমাদের প্রয়াত অরুণ জেটলির সামনে একদম বিগলিত করুণা, জাহ্নবী যমুনা, আর পশ্চিমবঙ্গে ফিরে এসে ড্রাকোনিয়ান ল, এগুলো মানুষ জানে। মানুষকে এতটা মূর্খ বা অশিক্ষিত মনে করবার কারণ নেই। 17 লক্ষ কোটি টাকা যে করের টাকাটাকে কি আপনারা কাটমানি হিসেবে তুলনা করছেন? মুখ্যমন্ত্রী যা বলেন সমস্ত মুখ্যমন্ত্রীর কথার প্রতিক্রিয়া দেওয়া সম্ভব নয়। মূল্যবৃদ্ধি ঢাকতে বিজেপি এখন হিন্দু মুসলমানের মধ্যে হিংসা চালাচ্ছে। কোথায় ছড়িয়েছে? পশ্চিমবঙ্গে যত হিন্দু মুসলমানের হিংসা আছে ভারতবর্ষের বিজেপি শাসিত কোনো রাজ্যে নেই। উত্তরপ্রদেশে কোনো জাতি দাঙ্গা নেই, কোনো সাম্প্রদায়িক সংঘর্ষ নেই। উনি বলছেন যে 100 দিনের কাজের টাকা 5 মাস ধরে আটকে রেখেছে। বিজেপি নেতাদের কাছে যান, জবাব চান, ব্লকে ব্লকে বিজেপি নেতাদের বিরুদ্ধে ধর্ণা দিন। এর পরিণতি কি হবে? যা আমাদের নেতারা কিছুদিন হলো মাস 10 যাবৎ একটু নিজেদের এলাকায় যাচ্ছিলেন, দিলীপ ঘোষ এখন আজকে ঘুরছিলেন মেদিনীপুরে, প্রত্যেকে সাংসদ বিধায়করা নিজের নিজের নির্বাচনী কেন্দ্রে যাচ্ছেন। এবার থেকে আর ঘোরা বন্ধ করে দেবেন, তৃণমূল বাহিনী চলে আসবে, বলবেন টাকা ফেরত দেওয়া, নাহলে গ্রামে ঢুকতে দেবো না। বলেই দিয়েছেন তো ধর্নার কথা। ধর্নার উদ্দেশ্য কি? বিজেপি যাতে মানুষের কাছে না পৌঁছতে পারে। আচ্ছা, পরেশ পালকেও তো ডেকে পাঠিয়েছে ইয়েতে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা আমাদের অবস্থান জানিয়েছি যে 2রা মে থেকে আমাদের 56 জন এবং তারপর আরও 2 জন বেড়েছে নির্বাচনী ভোট পরবর্তী হিংসায় খুন হয়েছে। সেই মামলায় পরিবার তার দাদার বয়ানের ভিত্তিতে, তার মায়ের স্টেটমেন্টের ভিত্তিতে এবং সিবিআই এর তদন্তের প্রেক্ষিতে আজকে তাকে ডেকে পাঠানো হয়েছে। এটার সঙ্গে বিজেপির কিছু করার নেই। যা তদন্ত হচ্ছে আদালতের নির্দেশে, তদন্ত করছে সিবিআই। সেটা আমি শুরুতেই বললাম, তো অসাধারণ। মানে দক্ষিণ ভারতীয় যে চিত্রনাট্য থাকে তাকেও প্লট হিসেবে তাকেও হার মানিয়ে দিয়েছেন।
কুণাল ঘোষ কিন্তু আজকে বলেছে যে 0.1% যে ঘটনা সেটা নিয়ে বিরোধিতা রাজনীতি করার জন্য রাজনীতি করছে, অন্যান্য রাজ্যগুলোতে যান। এখানে বিরোধীদের করার কোনো প্রশ্নই নেই। অভিযোগকারী বা অভিযোগকারিনী যারা, তারা প্রত্যেকে পরীক্ষার্থী। তারা আবেদন করেছে আদালতের কাছে। আদালত পুরো বিষয়টি শুনে মনে করেছেন এগুলি যুক্তিগ্রাহ্য, গ্রহণযোগ্য, কগনিজেন্সে নেওয়া যায়, সেটার ভিত্তিতে আদালত শুনানি করেছে, শুনানি করে রায় দিয়েছে। এরপরে যদি এর পরের দিন হয়তো বলবেন যে আদালতের যারা বিচারক আছেন তারা বিজেপির প্রাথমিক সদস্য গ্রহণ করেছেন। নাকতলার বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায় বেরোনোর প্রস্তুতি শুরু, নিজাম প্যালেসে কলকাতা পুলিশের বাহিনী বাড়ছে, কিভাবে দেখছেন? আপনারা কি চান পার্থবাবু অ্যারেস্ট হোক? আপনারা কি চান পার্থবাবু অ্যারেস্ট হোক? আমরা কি চাই না চাই সেটার কোনো এখানে আলোচনার বিষয় নয়। আমরা কি চাই সে সম্পর্কে আমাদের রাজ্য সভাপতি এবং আমাদের বিরোধী দলনেতা অনেকক্ষণ আগেই তার বিবৃতি দিয়ে দিয়েছেন। আমরা চাই সুষ্ঠু তদন্ত হোক, প্রত্যেকে তদন্ত সময় মতো ফেস করুক। আমাদের মূল লক্ষ্য হলো যে 3.5 লক্ষ শূন্য পদ আছে এই মুহূর্তে স্কুলে, সেগুলোকে মেধার ভিত্তিতে সেগুলোকে পূর্ণ করা হোক, এটাই আমরা চাই। এসএসসির মধ্যে দুর্নীতিতে যাদের নাম আছে নেতা তাদের মধ্যে কিছু লোক তো আপনাদের দলেও চলে এসেছিল, আপনাদের দলেও চলে এসেছিল। তদন্ত হোক, আমরা যে কোনো ধরনের তদন্ত ফেস করবার জন্য তৈরি আছি। মানে দুই দলেই ছড়িয়েছি আছে আর কি, সব দুই দলেই ছড়িয়েছি। আমি তো শুনিনি আমাদের দলে এমন কেউ এসছেন যাদের বিরুদ্ধে এই তদন্তের সঙ্গে সহযোগিতা করা, কেউ মন্ত্রী ছিলেন না সংশ্লিষ্ট দফতরের, বা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে, বা কোনো আপনার অভিযোগকারী তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করেছেন নাম নিয়ে, এরকম আমাদের জানা নেই, বা কেউ কোর্টে গিয়ে মামলা করেছেন। পার্থবাবুর বাড়ি থেকে নির্যাতনের যাওয়া অব্দি যে পুলিশের ভেড়ার টোপ, একের পর এক পুলিশের যেভাবে বাহিনী বাড়ছে সেটাকে কিভাবে দেখছেন? এইভাবে এত পুলিশ, যেরকম দেশ রাজ্যের মানুষ দেখছেন সেভাবেই আমরা দেখছি। এর মধ্যে বিজেপির কিছু করার নেই। যা হচ্ছে আদালতের নির্দেশে হচ্ছে। এতদিন পর্যন্ত সারদা নারদার ঘটনাকে কেন্দ্র করে ইডি বা সিবিআই এর তৎপরতা হলে সেটা রাজনৈতিক প্রতিহিংসা বলে চালানো হতো। এটিতে সম্পূর্ণভাবে যারা পরীক্ষার্থী তারা কোর্টে গেছেন, কোর্ট শুনেছে, শুনে কোর্ট তার ফয়সালা জানিয়েছে, তদন্তের নির্দেশ দিয়েছে। তো এর মধ্যে কোনোভাবেই রাজনৈতিক প্রতিহিংসা, বিজেপির রাইট উইং, এই যে বিভিন্ন শব্দবন্ধ করে তুলে আনেন, এর মধ্যে বিজেপি কেন, কোনো দলেরই কোনো অবস্থান নেই। যা হচ্ছে আদালতের নির্দেশে হচ্ছে, যা হবে আদালতের নিগরানিতে হবে। সাগর দত্ত হাসপাতাল থেকে ফের একবার রোগী নিখোঁজ। 61 বছরের রোগী, তিনি হঠাৎই নিখোঁজ হয়ে গিয়েছেন এবং কোনোভাবে ট্রেস করা যাচ্ছে না। রাজ্যের স্বাস্থ্যের যে সামগ্রিক চিত্র কিভাবে দেখছেন? রাষ্ট্রের সামগ্রিক চিত্র প্রত্যেক মানুষের জানা, কিন্তু রোগী নিখোঁজের ব্যাপারে যে রাজ্য সরকার দায়ী, এটা তো এই ধরনের দায়িত্বজ্ঞানীন বক্তব্য বিজেপি রাখবে না। নিঃসন্দেহেই বিষয়টি দেখা দরকার। তার পরিবারের প্রতি আমরা মানে সহানুভূতিশীল। রোগী ফিরে আসুন, সুস্থ হয়ে বাড়ি যান আবার সাগর দত্ত থেকে, এটাই আমরা চাই। তবে এটা ঠিকই যে এই মুহূর্তে সরকারি হসপিটালের যে পরিকাঠামো আছে, সেই পরিকাঠামোই কার্যত কী অবস্থায় আছে সেটা মানুষকে নতুন করে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই সরকার ফেসিয়ালের সরকার ছিল, এই সরকার ফেসিয়ালের সরকারই আছে। সরকার নীল সাদা রং করেছে হসপিটালে, সুন্দর গেট তৈরি করছে, কিন্তু ভিতরের রোগীদের চাদরটা পরিবর্তন করে দিতে পারছে না। মুখ্যমন্ত্রী প্রতিদিনই দেখা যাচ্ছে কোনো না কোনো জেলার প্রশাসনিক বৈঠক করছেন, এটাকে কি আপনার পঞ্চায়েত ভোটের ওয়ার্ম আপ হিসেবে দেখছেন? মুখ্যমন্ত্রী তো সবসময় মোবাইল আছে। মুখ্যমন্ত্রী প্রতিদিনই যাচ্ছেন আর প্রতিদিনই বিজেপির মুণ্ডপাত করে দিচ্ছেন, প্রতিদিনই একদম ভারত ছাড়া করে দিচ্ছেন। আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে শুধু এর আমরা বিশ্ব জয় করব, আমরা বাংলা জয় করেছি, আমরা বিশ্ব জয় করব, আমরা দেশ জয় করব। তো মুখ্যমন্ত্রী তো আছেন, ঘুরছেন চারিদিকে, 2024কে সামনে রেখে প্রচার চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, মুখ্যমন্ত্রী